ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরঘুরে পোকা। ঘুরঘুরে পোকা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চ্যানেলটিকে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো। এগুলো মোটিভেশন বাড়ায়। তো কোথায় যাচ্ছি? NH-12 ওপর থেকে জঙ্গিপুরের ক্রস করে আমরা চলে এসেছি অনেক দূরে। মোটামুটি ধুলিয়ানে আমরা রয়েছি, খুব কাছাকাছি ধুলিয়ানের রয়েছি আমরা, যাচ্ছি। তো অলরেডি শুরু হয়ে গেছে বিশাল পরিমাণে জ্যাম। রে বাপ রে বাপ, দেখো এই ট্র্যাকের জ্যাম, সারি সারি ট্রাক শুধু লম্বাভাবে দাঁড়িয়ে রয়েছে। বাঁ দিক থেকে বেরোনোর চেষ্টা করতে হবে, দেখি বেরোনো। ও ভাই, একটা ছেলে দেখছে আমাদেরকে। আমরা যাচ্ছি, আমাদের রাইডার্স বন্ধুরা ওই সামনে রয়েছে, পিছনেও রয়েছে। ছেলেটি দেখছে বারবার করে ঘুরে, ভালোও লাগে। যাই হোক, NH-12 ওপরেই রয়েছি। তো এই বিশাল যে লরির জ্যাম, এটাকে কাটানোর জন্য কিছু একটা প্ল্যান তো বের করতে হবে। মারাত্মক জ্যাম। যতদূর দেখতে পাচ্ছি, ক্যামেরায় হয়তো পুরো ফুল ভিউ পাওয়া যাচ্ছে না, বাট আমি যতটা দেখতে পাচ্ছি মারাত্মক জ্যাম। দেখতে হবে, একটা কিছু রাস্তা বের করতে হবে। দেখি কতটা জ্যাম কাটিয়ে এগিয়ে যাওয়া যায়। তো তারপরে কিছু একটা পলিসি তো বের করতেই হবে জ্যাম থেকে বেরোনোর জন্য। কাটিয়ে যাচ্ছি। যাই হোক, লরিগুলো রেখেছেও কীরকমভাবে, এই দেখি ডান দিকে যদি বেরোতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদিও এগুলো করা উচিত নয়। আমরা একটা উল্টো সাইডের রাস্তা নিয়েছি। তো উল্টো সাইডের রাস্তা থেকে আমরা যাচ্ছি, যে দিক থেকে ওই দিক থেকে আপকামিং গাড়িগুলো আসছে। করা উচিত নয় এগুলো, তবুও যাই হোক, যে হারে জ্যাম, যদি ওই জ্যামে পড়ে থাকি সারা দিন লেগে যাবে। ওই জ্যাম হয়তো আমি ক্রস করতে পারবো না, তাই এই রাস্তাটা অ্যাপ্লাই করতেই হলো। সাইডের রাস্তাটা ফাঁকা আছে একটু, সেখান থেকে যাই হোক, একটা গাড়ি আসছে, একটু সাইড দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সাইড দিয়ে দিই। এই আমাদের রাইডার ভাইরাও সব এসেছে। যাই হোক, এগিয়ে যাচ্ছি। ওদিকের গাড়িগুলোকে আগে তো আসার জন্য অবশ্যই জায়গা দিতে হবে, যেহেতু ওদিকের রুট সব ছড়িয়ে ছিটিয়ে গেছে গাড়িগুলো। এত জ্যাম, এতটা পরিমাণে জ্যাম। যাই হোক, গাড়িগুলোকে একটু সাইড দিয়ে দিই, তারপর বলছি আবার। কি জ্যাম দেখো, বাপরে বাপ, কতটা জ্যাম আমরা পার হয়ে এলাম। ভিডিওটা যদিও বা একটু স্পিড আপ করা রয়েছে, যার জন্য হয়তো পরিষ্কার বোঝা যাবে না যে কতটা জ্যাম। তো নিয়ার অ্যাবাউট 2 কিলোমিটারের ওপরে আমরা জ্যাম কাটিয়ে এসেছি। যাচ্ছি আরও সামনের দিকে, এখনও জ্যাম কোনো শেষ হওয়ার নাম নেই। যাচ্ছি আস্তে আস্তে, গাড়িগুলোকে সাইড দিয়ে এগিয়ে যাচ্ছি। ভালোও লাগছে রাস্তা, কিন্তু এই জ্যামটা একটু অসুবিধা করে দিল, এই আর কি। জ্যামটা যদি না থাকতো হয়তো আরও ভালো ভিউ দেখা যেত, পাওয়া যেত, ভালো লাগতো, অসাধারণ। তো যাই হোক, যাচ্ছি এগিয়ে, প্রায় ধারে কাছে চলে এসেছি। আমরা একটু সাইডের রাস্তা নিয়ে নিই, যে রোডের সাইডে যে রাস্তা যেগুলো থাকে নিয়ে নিচ্ছি। যদিও বা এগুলো করা কোনোটাই উচিত নয়, এগুলো করা একদমই আউট অফ রুলস। কিন্তু এই জ্যাম কাটানোর জন্য এছাড়া তো রাস্তা পেলাম না, তাই অ্যাপ্লাই করলাম। তো এগুলো না করার জন্যই পরামর্শ দেবো সবাইকে, এগুলো কেউ যেন অ্যাপ্লাই করতে যেও না কোনো জায়গায়, এগুলো করা উচিতও নয়। এগিয়ে যাচ্ছি, যদিও বা যাচ্ছে গাড়িগুলো। আসলে ওই রোডটা জ্যাম হয়, কখনো এই সাইডেরটা কখনো ওই সাইডেরটা। এদিকে রাস্তা আস্তে আস্তে ছোটো হয়ে আসছে, যার জন্য এত জ্যাম। তো যাচ্ছি ফারাক্কা ব্রিজের দিকে, ফারাক্কা ব্যারেজের দিকে। তো সেই জন্যই এত জ্যাম ফারাক্কাতে হয়, মাঝে মাঝে ফারাক্কা ব্যারেজে হয়। আসলে ফারাক্কা ব্যারেজের যে মেন ব্যারেজের যে রাস্তাটা, সে রাস্তাটা খুবই ন্যারো, খুবই ছোট। তো যার জন্য এই অসুবিধাগুলো হয়। যদিও এখন পাশে আরও একটা NH-12কে এক্সপ্যান্ড করার জন্য আরও বড় ব্রিজ রাস্তা তৈরি করা হচ্ছে
ফারাক্কার পাশে। পরবর্তীতে হয়তো বিগত দিনে আমরা মানে আসছে বা আগত দিনে আমরা দেখতে পাবো এই জ্যাম, হয়তো আমরা আর এত ভোগ করতে হবে না আমাদেরকে জ্যাম, কেননা বাইপাস হয়ে যাচ্ছে অলরেডি। তো তারও কাজ খুব দ্রুত গতিতে চলছে। তো যাই হোক, আমরা আসার রুটটাই ধরে রেখেছি, কলকাতার দিকে যে ফেরার রুটটা, ওই ফেরার রুটটাই আমরা ধরে রেখেছি যাওয়ার জন্য অন্তত জ্যামটাকে। এখনও পর্যন্ত দেখো লরির জ্যাম বাঁদিকে, এখনও পর্যন্ত মারাত্মক লরির জ্যাম, আর সেরকম হারে ধুলো। এই জ্যামে পড়ে থাকলে মনে হয় সারা দিনেও বেরোতে পারবো না। তো প্রায় ব্যারেজের কাছাকাছি চলে এসেছি, ধারে কাছে একদম প্রায় চলে এসেছি, এগিয়ে যাচ্ছি। প্রচুর ঘিঞ্জি জায়গাটা, প্রচুর ঘিঞ্জি, ট্রাক গাছ গাড়ি দাঁড়িয়ে চতুর্দিকে একদম, মানে এই জায়গাটা কতক্ষণ পেরোতে পারবো, পেরোতে পারলেই হাঁপ ছেড়ে বাঁচতে পারবো। ওহ বাপরে বাপ। প্রায় এসে গেছি। তো এই ঢুকছি সিটির, মালদা সিটিরও জ্যাম, ট্রাকের জ্যাম। এই প্রায় এসে গেছি, এবার দেখা যাচ্ছে দূর থেকে, হ্যাঁ এই যে ব্রিজটা দেখা যাচ্ছে। যাই হোক, আমাদেরকে যেভাবে হোক এবার দেখি একটা ডাইভারশন দেখে আমাদের বাঁ দিকে নিয়ে নিতে হবে। আমরা বাঁ দিকে যাচ্ছি, একটা মাচালা দাদাও মনে হয় রাস্তাটা ক্রস করে ওপারে যাবে। যাই হোক, তো এই ফারাক্কা ব্যারেজ পশ্চিমবঙ্গের মুকুটের একটা হীরা বলা যায়, কারণ ফারাক্কা ব্যারেজকে অ্যাকচুয়ালি তৈরি করাই হয়েছিল কলকাতা যে বন্দর, কলকাতা পোর্ট, কলকাতা বন্দরের মানে ডিপ বা গভীরতাকে বজায় রাখার জন্য। কেননা গঙ্গা নদীর প্রচুর পরিমাণে পলি পড়ে পড়ে কলকাতার বন্দরের নাব্যতা নষ্ট হয়ে রয়েছে বা হচ্ছে। তো সেই জায়গা থেকে বাঁচানোর জন্য, জলের ফ্লোটাকে ঠিকমতো রাখার জন্য এই ব্যারেজটাকে তৈরি করা হয়। 1962 সালে এই প্রজেক্ট প্রথম তৈরি করার পরিকল্পনা করা হয়। এই বাঁ দিক থেকে যাচ্ছি, চেষ্টা করব, এখনও প্রচুর জ্যাম, চেষ্টা করব ফুটপাতের মতো রুটটা উঠে যাওয়ার। হ্যাঁ পাওয়া যাবে মনে হচ্ছে, হ্যাঁ এই উঠে গেলাম ফুটপাতের মধ্যে। তো 1962 সালে তৈরি হওয়া, এই সময় যদি একটা ট্রেনকেও যদি পাশ থেকে পাওয়া যায়। তো যেটা বলছিলাম, 1962 সালে প্রথম তৈরি করার কথা চিন্তাভাবনা করা হয়, এবং 1970 সালের দিকে মোটামুটি এটা কমপ্লিট হয়ে যায়। কিন্তু এটা সর্বসাধারণের জন্য, জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় হচ্ছে 1975 সাল 21শে এপ্রিল সম্ভবত। তো হ্যাঁ, এরকম ডেটেই সাধারণত খুলে দেওয়া হয়। তো এই ব্রিজটা মোটামুটি 2 কিলোমিটারের থেকে একটু বেশি লম্বা, প্রায় 2200 মিটার মতো, 2200 মিটারের কাছাকাছি লম্বা। 109খানা টোটাল গেট রয়েছে। এটা নিয়ে একটু মতবিরোধও রয়েছে, কোথাও কোথাও বলা হয় 123টা গেটও আছে। তো যাই হোক, বাংলাদেশ থেকে মোটামুটি 18 কিলোমিটার মতো ডিস্ট্যান্সে এই ব্যারেজ। এর বাঁদিকে ঝাড়খণ্ড রাজ্য আছে। তো এই মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছাকাছি থেকেই মোটামুটি ফারাক্কা ব্যারেজ শুরু হচ্ছে, এবং ওপারে মালদায় গিয়ে শেষ হচ্ছে। তো মালদা আর মুর্শিদাবাদের মাঝখানে জায়গাটাকে বলা যায় আর কি। আর আমার ডান দিকে 18 কিলোমিটার যদি চলে যাওয়া যায় তাহলে হয়তো বাংলাদেশ পড়বে। তো সাইড দিয়ে যাচ্ছি, যাতে আমি এই ফুটপাথটা ছাড়বো না, কেননা ওখানে গেলে লরির বা ট্রাকের যে জ্যাম হবে, মারাত্মক জ্যাম হবে। তার থেকে এই ফুটপাথটা ধরে রাখি, অন্তত একটু ফাঁকায় বেরিয়ে যেতে পারবো। তো হ্যাঁ, তো যেটা বলছিলাম, 123টা বা কোনো জায়গায় বলে 123টা মতো গেট রয়েছে। তো এটা নিয়ে একটু মতবিরোধ রয়েছে। এটা ভারতের জলশক্তি ডিপার্টমেন্টের। ও মাই গড, দেখুন ট্রেনও এসে গেছে, পাশের ট্রেনও যাচ্ছে। এক অসাধারণ, মানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না,
ফোনের ক্যামেরাতে, বাট সামনে চোখে যা দেখছি অসাধারণ ফারাক্কা ব্যারেজের ওপরে। তো সেই 1962 থেকে 75 সাল আর কি, ওই সময়কার মোটামুটি এটা $1 বিলিয়ন প্রজেক্ট, বেশ বড় অ্যামাউন্টের প্রজেক্টই। ট্রেনটা চলে গেল, তো বেশ বড় অ্যামাউন্টেরই প্রজেক্ট। এখান থেকে এই যে ফারাক্কাকে মানে ভাগীরথী নদীর ওপরে জলটাকে হুগলি নদীর দিকে ঘোরানোর জন্য এখানে একটা ক্যানেলও কাটা হয়। ক্যানেল কেটে তার ওপরে এটাকে স্ট্রাকচারাইজড করা হয়। তো সেই ক্যানেলটা মোটামুটি 42 কিলোমিটার লেন্থ হবে, লম্বাতে বা চওড়াতে, যাই হোক যাই বল। তো এতটা চওড়া জায়গার উপরে। আর এই বীজটার মোটামুটি 2 কিলোমিটারের একটু বেশি হবে, সেটা তো বললামই আগে। তো এটা মোটামুটি হাইড্রো প্রজেক্ট, মানে পাওয়ার প্ল্যান্ট, মানে জলবিদ্যুৎ, চাষের জলের সাপ্লাই করা, এবং ওই যেটা আগেই বললাম কলকাতা বন্দরের নাব্যতাকে বজায় রাখার জন্য এবং যাতে পলিটিকভাবে না পড়ে, সেই জন্যই এই বন্দরটাকে স্পেশালভাবে ব্যারেজটাকে স্পেশালভাবে তৈরি করা। তো এর মেনটেনেন্স সমস্ত কিছু ইন্ডিয়ান গভর্নমেন্টের এই জলশক্তি ডিপার্টমেন্টের আন্ডারে করে। কতটা লম্বা ব্রিজ দেখেই বোঝা যাচ্ছে, এখনও পর্যন্ত মানে শেষ হওয়ার নাম নেই, এই প্রায় শেষের দিকে এসেছি। তো অসাধারণ একটা জায়গা, ঐতিহাসিক জায়গা, এবং মানে ভারতের এর সঙ্গে ইতিহাসও জড়িয়ে। সেই 1962 সালের তৈরি কোনো স্ট্রাকচার এখনও পর্যন্ত অপারেশনালে রয়েছে। এবং এই ব্রিজটার মানে মানে দেখাশোনার দায়িত্বে মানে এখানে সেনাও মোতায়েন থাকে, CISF,